বর্তমান ফুটবল বিশ্বে এমন একজন স্ট্রাইকার আছেন যার নাম শুনলেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের মনে রীতিমতো কাঁপন ধরে যায়। মাঠে তার উপস্থিতি মানেই নিশ্চিত বিপদের অ্যালার্ম। হ্যাঁ, আমরা কথা বলছি আর্লিং হালান্ডকে নিয়ে। ফুটবল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী এক গোল মেশিন। তার এই অদম্য আধিপত্য আর অবিশ্বাস্য উত্থানের পেছনের গল্পটা যতটা নিখুঁত, ঠিক ততটাই রোমাঞ্চকর। আজকের এই এক্সপ্লেনারে আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব কিভাবে একজন সাধারণ তরুণ থেকে তিনি পরিণত হলেন বিশ্ব ফুটবলের এই চূড়ান্ত ত্রাসে। কিন্তু শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসা খুব স্বাভাবিক, তাই না? ঠিক কোন কোন উপাদানগুলো মিলে একজন বিশ্বমানের স্ট্রাইকার তৈরি হয়? এটা কি কেবলই জন্মগত শারীরিক সক্ষমতা, নাকি এর সাথে জড়িয়ে থাকে একেবারে ঠান্ডা মাথার যান্ত্রিক মনস্তত্ত্ব? একজন খেলোয়াড় কিভাবে মাঠের ভেতরে আক্ষরিক অর্থেই একটা রোবট বা মেশিনের মতো আচরণ করতে পারেন, সেটা বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে একদম শুরুতে। দেখতে হবে সেই ভিত্তিমূল যেখান থেকে তার এই অতি মানবীয় যাত্রার সূচনা হয়েছিল। এই যে অসামান্য সাফল্য, এটা কিন্তু কোনো জাদুর কাঠির ছোঁয়ায় বা রাতারাতি ঘটেনি। এর শেকড় লুকিয়ে আছে এক গভীর ক্রীড়া ঐতিহ্যের মধ্যে। ফুটবলীয় ডিএনএ যেন জন্মলগ্ন থেকেই তার শরীরে বইছে। পারিবারিক পরিমণ্ডলে এমন একটা পরিবেশ ছিল যেখানে খেলাধুলা কেবল শখ নয়, বরং জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আর এই সমৃদ্ধ ঐতিহ্যই মূলত তার ভবিষ্যৎ ক্যারিয়ারের সবচেয়ে মজবুত ভিতটা গড়ে দিয়েছিল। সালটা 2000। 21 জুলাই ইংল্যান্ডের লিডস শহরে তার জন্ম। জন্মস্থান হিসেবে লিডস শহরের বিষয়টা কিন্তু বেশ দারুণ তাৎপর্যপূর্ণ, কারণ ঠিক সেই সময়টাতে তার বাবা ইংলিশ ফুটবলে অত্যন্ত দাপটের সাথে খেলছিলেন। অর্থাৎ জন্মার সময় থেকেই শীর্ষস্তরের ফুটবলের উন্মাদনা আর তীব্র প্রতিদ্বন্দ্বিতার একটা আবহ তার চারপাশে সবসময় ঘিরে ছিল। বলা যায় এই 2000 সাল থেকেই বিশ্বস্তরে আধিপত্য বিস্তারের এক নীরব প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। একটু আগে যেমনটা বলছিলাম, তার বাবা আলফ এঙ্গে হালান্ড নিজেই ছিলেন একজন সুপরিচিত পেশাদার ফুটবলার। ঘরেই একজন শীর্ষ পর্যায়ের অ্যাথলিট থাকায় একদম ছোটবেলা থেকেই পেশাদারিত্বের আসল অর্থ হালান্ডের কাছে খুব স্পষ্ট হয়ে যায়। ফুটবলের কৌশল, কঠোর শৃঙ্খলা, নিখুঁত খাদ্যাভ্যাস আর একজন পেশাদারের মানসিকতা, এগুলো খুব স্বাভাবিকভাবেই তার রক্তে মিশে গিয়েছিল। বাবার সেই দেখানো পথ ধরেই শৈশব থেকে তার ভেতরে ফুটবলের প্রতি এক গভীর আর অকৃত্রিম ভালোবাসার জন্ম নেয়। পারিবারিক সেই কঠোর শিক্ষা আর ফুটবলের প্রতি তীব্র আবেগ খুব দ্রুতই তাকে পেশাদার জগতে নিয়ে আসে। ইউরোপিয়ান ফুটবলে তার এই উত্থানকে আক্ষরিক অর্থেই একটা ধেয়ে আসা ধূমকেতুর সাথে তুলনা করা যায়। যে গতিতে তিনি বয়সভিত্তিক দল থেকে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো নজরে এসেছিলেন, তা এক কথায় অবিশ্বাস্য। এই ক্লাব ক্যারিয়ারের প্রতিটি ধাপ ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং দারুণ কৌশলগত। তার ক্যারিয়ারের দিকে তাকালে আমরা দেখতে পাই, খুব অল্প বয়সেই নরওয়ের ব্রাইন এফকে ক্লাবে তার পেশাদার যাত্রা শুরু হয়। এরপর মলদেতে এসে তার সেই কাঁচা প্রতিভার আসল বিকাশ ঘটে। সেই অসাধারণ পারফরম্যান্স তাকে নিয়ে যায় রেড বুল সালজবুর্গে, যেখানে তিনি প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতার স্বাদ পান। সালজবুর্গের পর বরুসিয়া ডর্টমুন্ড তাকে একজন পরিপূর্ণ স্ট্রাইকার হিসেবে পালিশ করে তোলে। আর সর্বশেষ ম্যানচেস্টার সিটিতে এসে তিনি পরিণত হন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশারে। খেয়াল করলে বুঝবেন, প্রতিটি দলবদলের পেছনেই ছিল নিজেকে আরও শানিত করার এক নিখুঁত মাস্টার প্ল্যান। তবে এই প্রতিটি ক্লাবে একটা বিষয়ে সবসময় একদম স্থির ছিল, আর সেটা হলো তার অতি মানবীয় গোল করার ক্ষমতা। রেডবুল সালসবর্গের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজের অভিষেকেই, তাও আবার প্রথমার্ধে হ্যাট্রিক করে, তিনি পুরো বিশ্বকে রীতিমতো চমকে দিয়েছিলেন। ডর্টমুন্ডের জার্সিতে ম্যাচ প্রতি গোলের যে অবিশ্বাস্য অনুপাত তিনি ধরে রেখেছিলেন, তা ইউরোপের অভিজাত ক্লাবগুলোকে তাকে দলে ভেড়াতে মরিয়া করে তুলেছিল। গোলপোস্টের সামনে তার এই জাদুকরী দক্ষতা ছিল আক্ষরিক অর্থেই অপ্রতিরোধ্য। এরপর যখন তিনি জার্মানি থেকে ইংল্যান্ডে পাড়ি জমালেন, পুরো সমীকরণটাই যেন পাল্টে গেল। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে তার এই আগমনকে দেখা হচ্ছিল ট্যাকটিক্যাল পাজলের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে। সিটির মাঝমাঠের সেই বিশ্বমানের সৃজনশীলতার সাথে যখন হালান্ডের নিখুঁত ফিনিশিং যুক্ত হল, তখন ইংলিশ প্রিমিয়ার লিগে এমন এক আধিপত্যের সূচনা হল যা এর আগে ফুটবল বিশ্ব খুব কমই দেখেছে। জাস্ট ভাবুন, ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই তিনি ইতিহাসের পাতা নতুন করে লিখতে শুরু করেন। মাত্র 38 ম্যাচের ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমে 36টি গোল করে পূর্বের সব বাগাবাগা স্ট্রাইকারদের রেকর্ড তিনি একেবারে ভেঙে চুরমার করে দেন। প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে তার এই বিরামহীন গোলবন্যা একটা বিষয় প্রমাণ করে দেয়, সঠিক পরিবেশ পেলে তিনি যে কোনো রক্ষণভাগকে একাই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখেন। তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ম্যাজিকটা কি জানেন? তার শারীরিক সক্ষমতা আর বায়োমেকানিক্সের এক অকল্পনীয় সংমিশ্রণ। বিশাল এক শারীরিক কাঠামোর অধিকারী হওয়ার পরও একজন স্প্রিন্টারের মতো তীব্র গতিতে দৌড়ানোর ক্ষমতা তাকে অন্য সবার চেয়ে পুরোপুরি আলাদা করেছে। মারাত্মক শক্তি, বিদ্যুৎ গতির স্প্রিন্ট আর বক্সের ভেতরে নিখুঁত ফিনিশিং,
এই 3টি গুণের একসাথে মোকাবেলা করা যে কোনো বিশ্বমানের ডিফেন্ডারের জন্যই এক পরম দুঃস্বপ্ন। এই অদ্ভুত ক্ষমতায় তাকে বর্তমানের সবচেয়ে বিপজ্জনক স্ট্রাইকারে পরিণত করেছে। তবে গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। কেবল ক্লাবের জার্সি গায়ে শিরোপা জেতা বা রেকর্ড ভাঙাই তার একমাত্র লক্ষ্য নয়। নিজের শেকড়ের প্রতি তার টান অত্যন্ত প্রবল, আর জাতীয় দলের হয়ে তার স্বপ্ন আরও অনেক অনেক বেশি বিস্তৃত। ক্লাব ফুটবলের সবটুকু অর্জনের বাইরে গিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার এক গভীর আবেগ তার ভেতরে প্রতিনিয়ত কাজ করে। নরওয়ে জাতীয় দলের হয়েও তার গোল করার ধারাবাহিকতা দেখলে অবাক হতে হয়। দেখুন, সাম্প্রতিক দশকগুলোতে নরওয়ে হয়তো ফুটবলের কোনো প্রথাগত পরাশক্তি নয়, কিন্তু এই দলটির আক্রমণ ভাগের মূল দায়িত্ব পুরোপুরি তার কাঁধেই বর্তায়। পুরো একটা জাতির বিশাল প্রত্যাশার ভার কাঁধে নিয়ে মাঠে নেমেও তিনি অত্যন্ত নির্ভরযোগ্যতার সাথে নিয়মিত গোল করে যাচ্ছেন, যা আসলে তার অকল্পনীয় মানসিক দৃঢ়তার এক বড় প্রমাণ। জাতীয় দলকে আন্তর্জাতিক ফুটবলে বড় সাফল্য এনে দেওয়া, এটাই তার চূড়ান্ত এবং সবচেয়ে বড় স্বপ্ন। চ্যাম্পিয়ন্স লিগ বা প্রিমিয়ার লিগের ঝলমলে ট্রফির বাইরে গিয়ে নিজ দেশে লাল নীল জার্সিতে বিশ্বমঞ্চে বিশাল কিছু অর্জন করার আকাঙ্ক্ষাই তাকে প্রতিদিন আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। দেশের জন্য বড় কোনো টুর্নামেন্ট জয় করা তার কাছে সর্বোচ্চ সম্মানের সমতুল্য। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এত কম বয়সে এই অতিমানবীয় সাফল্যের পেছনের মূল রহস্যটি আসলে কি? এটা কি কেবলই জন্মগত প্রতিভার জোরে অর্জিত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও সুগভীর কোনো ব্যক্তিগত দর্শন? তার এই পুরো যাত্রাপথ বিশ্লেষণ করলে আমরা চমৎকার একটা ফর্মুলা বা রূপরেখা পাই, যা যে কোনো অ্যাথলিটের জন্যই সাফল্যের এক চূড়ান্ত মাপকাঠি হতে পারে। তার এই অভাবনীয় সাফল্যের ভিত্তি দাঁড়িয়েছে মূলত 4টি স্তম্ভের ওপর। প্রথমত, জন্মগত প্রতিভা তো তার ছিলই, কিন্তু তার সাথে যুক্ত হয়েছে বিশ্রামহীন কঠোর পরিশ্রম। এর পাশাপাশি নিজের ক্ষমতার উপর অগাধ আত্মবিশ্বাস এবং বছরের পর বছর ধরে চলা নিয়মিত ও নিরলস অনুশীলন। এই 4টা বিষয়ের একটা নিখুঁত সংমিশ্রণই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। কেবল প্রতিভা দিয়ে নয়, বরং এই লৌহদৃঢ় মানসিকতাই তাকে অন্যদের চেয়ে যুজন যুজন এগিয়ে রেখেছে। আর্লিং হাল্যান্ড কেবল ফুটবলের কোনো আকস্মিক বিস্ময় নন, তিনি হলেন এই নিরলস ফর্মুলার এক নিখুঁত এবং জীবন্ত দৃষ্টান্ত। সঠিক প্রতিভা আর অটুট মানসিকতার সাথে যদি কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার সমন্বয় ঘটানো যায়, তবে যে কোনো স্বপ্নই যে বাস্তবে রূপ নিতে পারে, তা তিনি পুরো বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তার এই উত্থান প্রমাণ করে যে নিজের ওপর বিশ্বাস থাকলে কোনো আকাঙ্ক্ষাই আসলে অসম্ভব নয়। তবে শেষমেশ একটা বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রতিভা, পরিশ্রম আর মানসিকতার এই অবিশ্বাস্য সংমিশ্রণ কি শেষ পর্যন্ত নরওয়ের জন্য সেই বহু কাঙ্ক্ষিত আন্তর্জাতিক গৌরব বয়ে আনতে পারবে? একা একজন মহাতারকা কি পারবেন একটা গোটা জাতিকে ফুটবলের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিতে? সময় হয়তো এর উত্তর দেবে। তবে এই ফর্মুলা আর এই অতিমানবীয় স্ট্রাইকার যে আধুনিক ফুটবল বিশ্বকে চিরতরে বদলে দিয়েছেন, তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই।